villagebhoot.com ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আকাশ। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর ভালো থাকার কারণে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হাড় হিম করা ভূতের গল্প। গল্পের নাম সে ফিরে আসে। গল্পটা শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, গল্পটি শুরু করা যাক। শহর থেকে প্রায় অনেকটা দূরে অবস্থিত নিশিন্তপুর গ্রাম। গ্রামের শেষ মাথায় এক বিশাল দিঘি, যার নাম কাল দিঘি। লোকমুখে প্রচলিত আছে এই দিঘির পানি কখনো শুকায় না, আর অমাবস্যার রাতে এই দিঘির চারপাশ থেকে এক অদ্ভুত নূপুরের শব্দ ভেসে আসে। গ্রামের কেউ সন্ধ্যার পর ওই দিঘির ধারে যাওয়ার সাহস পায় না, কিন্তু অয়ন এসব কুসংস্কারে বিশ্বাসী নয়। সে একজন তরুণ লেখক, অলৌকিক বিষয় নিয়ে রিসার্চ করাই তার কাজ। অয়ন নিশিন্তপুরে এসেছে তার নতুন উপন্যাসের রসদ খুঁজতে। গ্রামের এক বৃদ্ধ দয়াল কাকা তাকে সতর্ক করেছিলেন, বাবা অয়ন, ওই দিঘির দিকে তাকিও না। ওটা শুধু পানি নয়, ওটা একটা আয়না, যেখানে তাকালে নিজের ছায়া নয় বরং অন্য কারো তৃষ্ণার্ত মুখ দেখা যায়। অয়ন হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু আজ রাতে তার সেই হাসিটা মুখেই জমে গেল। রাত তখন প্রায় 12টা। অয়ন তার মেজবাড়ির জানালা দিয়ে দূরে কাল দিঘির দিকে তাকিয়েছিল। আজ আকাশ পরিষ্কার, রূপলি আলো ছড়িয়েছে চারদিকে। হঠাৎ সে দেখল দিঘির ঠিক মাঝখানে কে যেন দাঁড়িয়ে আছে। একজন নারী, সাদা শাড়ি, কিন্তু শাড়ির পাড়টা টকটকে লাল, ঠিক যেন তাজা রক্তে রাঙানো। অয়ন বাইনোকুলারটা চোখে লাগালো। যা দেখল তাতে তার শির দানা দিয়ে হিম স্রোত বয়ে গেল। নারীটি পানির ওপর দিয়ে হেঁটে তীরের দিকে আসছে না, বরং সে যেন পানি থেকে উঠে আসছে। তার গায়ে গয়নাগুলো চাঁদের আলোয় চিকচিক করছে, কিন্তু সেগুলো অনেক পুরনো আমলের। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে তার কপালে বিশাল এক সিঁদুরের টিপ। অয়ন সম্মোহিতের মতো জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। হঠাৎ সেই নারীটি মাথা তুলে সরাসরি অয়নের জানালার দিকে তাকালো। অয়ন দেখল সেই চোখের মণি নেই, শুধু জলজলে লাল দুটো গর্ত। অয়ন চিৎকার করতে গিয়েও পারল না, তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। নারীটি এবার পানির নিচ থেকে তার হাত দুটি ওপরে তুলল। সাথে সাথে দিঘির পাড়ের জঙ্গল থেকে উঠে আসতে শুরু করল অজস্র কঙ্কাল সার ছায়া। তারা যেন ওই নারীর আজ্ঞাবহ কোনো সৈন্য। গ্রামের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। অয়ন অনুভব করল তার ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। পেছনে কারো ঠান্ডা নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু পেছনে তো কেউ থাকার কথা নয়। ঘরের দেওয়াল থেকে ফিসফিস করে একটা শব্দ ভেসে এলো, সে ফিরে এসেছে, সে ফিরে ফিরে আসে। অয়ন যখন পেছন ফিরে তাকালো, দেখল তার ঘরের দরজার কোণায় একটা দীর্ঘ ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা মানুষের মতো, কিন্তু তার হাতগুলো অস্বাভাবিক লম্বা। অয়ন চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠনালী যেন কেউ শক্ত করে চেপে ধরেছে। হঠাৎ ঘরটা প্রকম্পিত করে এক অট্টহাসি ভেসে এলো, আর পরক্ষণেই সব নীরব। ছায়াটা নেই, ঘরের তাপমাত্রাও স্বাভাবিক। অয়ন ঘামতে ঘামতে মেঝেতে বসে পড়ল। তার মনে হলো কাল দিঘির সেই নারী শুধু দিঘিতেই সীমাবদ্ধ নয়, সে অয়নের ঘরের ভেতরেও পৌঁছে গেছে। পরদিন সকালে অয়ন সোজা চলে গেল দয়াল কাকার কাছে। দয়াল কাকা তখন মন্দিরের চাতালে বসে তামাক টানছিলেন। অয়নকে দেখে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখেছ তো বাবা, ও তৃষ্ণার্ত, ও শান্তি চায় না, ও চায় রক্ত। অয়ন দয়াল কাকার পা চেপে ধরল। কাকা, আমাকে সব খুলে বলুন, কে ওই নারী, কেন সে ফিরে ফিরে আসে? দয়াল কাকা বলতে শুরু করলেন নিশিন্তপুরের সেই 100 বছর আগের কালো ইতিহাস। তখন এই গ্রামের জমিদার ছিলেন প্রতাপ চৌধুরী। প্রতাপ চৌধুরীর স্ত্রী ছিলেন সুনয়না দেবী। যেমন তার রূপ তেমনই তার গুণ, কিন্তু প্রতাপ চৌধুরী ছিলেন অত্যন্ত সন্দেহবাতিক আর নিষ্ঠুর। তিনি রটিয়ে দিলেন সুনয়না দেবীর চরিত্র ভালো নয়। একদিন গভীর রাতে কোনো বিচার ছাড়াই প্রতাপ চৌধুরী তার অনুচরদের দিয়ে সুনয়না দেবীকে ওই দিঘির মাঝখানে জীবন্ত ডুবিয়ে মারেন।
মারার আগে সুনয়না দেবীর সিঁথির সিঁদুর মুছে দেওয়া হয়েছিল আর তার সমস্ত গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। দয়াল কাকা গলা নামিয়ে বললেন, ডুবে যাওয়ার আগে সুনয়না দেবী অভিশাপ দিয়েছিলেন, যতদিন এই বংশের শেষ প্রদীপ জ্বলবে তিনি প্রতি পূর্ণিমায় ফিরে আসবেন এবং তার অপমানের প্রতিশোধ নেবেন। কিন্তু রহস্যের বিষয় হল, প্রতাপ চৌধুরীর বংশ তো বহু আগেই শেষ হয়ে গেছে, তাহলে সুনয়না দেবী এখন কার জন্য ফিরে আসছেন? অয়নের মাথায় তখন একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে মনে মনে হিসেব করে দেখল, সে যে মেস বাড়িতে থাকছে সেটা আসলে প্রতাপ চৌধুরীর পুরনো কাচারি বাড়ির একটা অংশ ছিল। হঠাৎ তার বুকটা কেঁপে উঠল। সুনয়না দেবী কি তবে তাকেই লক্ষ্য বানাচ্ছেন? দয়াল কাকা হঠাৎ অয়নের হাতের তালুটা টেনে নিলেন। অয়নের হাতের রেখা দেখে তার চোখ কপালে উঠল। তিনি ভয়ে চিৎকার করে হাতটা ছেড়ে দিয়ে বললেন, অয়ন, তুমি এ গ্রামে কেন এলে? তোমার ললাটে যে প্রতাপ চৌধুরীর মতো একই রক্তচিহ্ন দেখা যাচ্ছে। তুমি কি জানো তোমার পূর্বপুরুষ কারা ছিল? অয়ন বাকরুদ্ধ হয়ে গেল। সে তো অনাথ আশ্রমে বড় হয়েছে, নিজের বাবা দাদার নাম সে নিজেও জানে না। তবে কি তার শরীরে সেই নিষ্ঠুর জমিদারের রক্ত বইছে? দয়াল কাকার কথা শুনে অয়নের সারা শরীর রিরি করে উঠল। সে দ্রুত তার ঘরে ফিরে এলো এবং তার পুরনো ট্রাঙ্কটা হাতড়াতে লাগলো। অনাথ আশ্রম থেকে চলে আসার সময় তার সাথে ছিল শুধু একটা ছোট রূপোর মাদুলি আর একটা হলুদ হয়ে যাওয়া চিঠি। অয়ন কোনোদিন চিঠিটা পড়ার সাহস করেনি। আজ সে ধুলোমাখা সেই খামটা খুলল। চিঠিতে অস্পষ্ট অক্ষরে লেখা ছিল, বংশ রক্ষা করো অয়ন, প্রতাপের শেষ রক্ত তুমি। অয়নের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। দয়াল কাকা ঠিকই বলেছিলেন, সে ওই নিষ্ঠুর জমিদার প্রতাপ চৌধুরীর বংশধর। কিন্তু সুনয়না দেবী কেন তাকে এখন খুঁজে বের করেছেন? জমিদার বংশ তো ধ্বংস হয়ে গেছে, তবে কি অয়ন বেঁচে আছে বলেই তিনি ফিরছেন? বাইরে তখন ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। কালদিঘির পানি আজ স্থির নয়, বরং টকবক করে ফুটছে, যেন কেউ নিচে আগুন জ্বালিয়ে দিয়েছে। অয়ন দেখল তার জানালার কাঁচের ওপর কেউ নাক দিয়ে আঁচড় কাটছে। ক্যাচকিচকিচ একটা হাড় হিম করা শব্দ। সে সাহস সঞ্চয় করে জানালার দিকে এগোলো। কাঁচের ওপাশে কোনো মানুষ নেই, কিন্তু কুয়াশার মতো বাষ্পে পরিষ্কার লেখা ফুটে উঠল, আমার গয়না ফিরিয়ে দে। গয়না? অয়ন তো কারো গয়না নেয়নি। তবে কি প্রতাপ চৌধুরী সুনয়না দেবীকে মারার পর তার গয়নাগুলো কোথাও লুকিয়ে রেখেছিলেন? আর সেই অভিশপ্ত গয়নাগুলোই কি এই অতৃপ্ত আত্মার ফিরে আসার কারণ? হঠাৎ অয়নের মনে পড়ল, সে যখন এই মেজবাড়িতে উঠেছিল, খাটের তলার একটা আলগা ইটের নিচে সে একটা ছোট কাঠের বাক্স পেয়েছিল। তখন ভেবেছিল ওটা হয়তো আগের ভাড়াটিয়ার কোনো জিনিস। সে দ্রুত খাটের তলা থেকে সেই ধুলোমাখা বাক্সটা বের করে আনল। বাক্সের তালাটা মরচে ধরা, হাত দিতেই ওটা ভেঙে গেল। বাক্সটা খুলতেই অয়নের চোখ ধাঁধিয়ে গেল। ভেতরে রয়েছে সোনার বিশাল এক হাড়, ভারী একজোড়া ঝুমকো আর একটা সোনার সিঁদুর কৌটো। গয়নাগুলোর উপর এখনো যেন রক্তের দাগ শুকিয়ে আছে। হঠাৎ সেই নুপুরের শব্দটা আবার কানে এলো। এবার শব্দটা দিঘির পার থেকে নয়, শব্দটা আসছে ঠিক অয়নের ঘরের দরজার ওপার থেকে। ঝুম ঝুম ঝুম। দরজাটা আস্তে আস্তে খুলতে লাগলো। অয়ন দেখল দরজার ফাঁক দিয়ে একটা রক্তমাখা হাত ভেতরে ঢুকছে। সেই হাতের আঙুলগুলো লম্বা আর নখগুলো কুচকুচে কালো। অয়ন চিৎকার করে উঠল, কিন্তু বাতাসের ঝাপটায় তার মোমবাতিটা নিভে গেল। ঘোর অন্ধকারে অয়ন অনুভব করল কেউ একজন তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তোর রক্ত দিয়ে আজ আমার সিঁদুর রাঙাবো। অন্ধকার ঘরে অয়ন শুধু শুনতে পাচ্ছিল সেই নূপুরের আওয়াজ আর ভারী নিঃশ্বাসের শব্দ। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, হাতে শক্ত করে ধরা সেই অভিশপ্ত গয়নার বাক্স। হঠাৎ ঘরের কোণায় একটা নীলচে আলো জ্বলে উঠল। অয়ন দেখল ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর মূর্তি, সুনয়না দেবী। তার সাদা শাড়িটা এখন পানিতে ভেজা নয়, বরং সেটা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। সুনয়না দেবীর লাল চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তিনি তার কঙ্কালসার হাতটা বাড়িয়ে দিলেন অয়নের দিকে। অয়ন কাঁপতে কাঁপতে বলল, আমি আপনার গয়না ফিরিয়ে দিচ্ছি, আমাকে ছেড়ে দিন, আমি তো কোনো দোষ করিনি। সুনয়না দেবী এক বিভৎস অট্টহাসি হাসলেন। সেই হাসিতে ঘরের জানালার কাঁচগুলো চড়চড় করে ফেটে গেল। তিনি ভাঙা গলায় বললেন, দোষ করিসনি, তোর ধমনীতে বইছে সেই পশুর রক্ত যে আমাকে এই দিঘির তলায় পচিয়ে মেরেছিল। তোর মুখটা ঠিক ওর মতো।
যতক্ষণ প্রতাপের শেষ রক্ত এই পৃথিবীতে থাকবে আমার আত্মা শান্তি পাবে না। হঠাৎ অয়ন অনুভব করল এক অদৃশ্য শক্তি তাকে জানালার দিকে নিয়ে যাচ্ছে। সে কিছুতেই নিজেকে আটকাতে পারছে না। জানালা দিয়ে বাইরে থাকাতেই দেখল কালদিঘির পাড় থেকে সেই শত শত কঙ্কালসার ছায়া এখন তার বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছে। তারা যেন উৎসবে মেতেছে। সুনয়না দেবী অয়নের একদম কাছে চলে এলেন। তার পচা চামড়ার গন্ধে অয়নের বমি আসছে। তিনি অয়নের গলার সেই রূপোর মাদুলিটা এক ঝটকায় ছিঁড়ে ফেললেন। মাদুলিটা ছিঁড়তেই অয়ন দেখল তার ভেতরে ছোট একটা চিরকুট। সেখানে প্রতাপ চৌধুরীর শেষ স্বীকারোক্তি লেখা ছিল, সুনয়না নির্দোষ ছিল, আমি লোভে পড়ে তাকে মেরেছি। এই গয়নাগুলো তার রক্তে ভেজা, যে এটা ছোঁবে সে ধ্বংস হবে। অয়ন বুঝতে পারল এই গয়নাগুলোই অভিশাপের মূল চাবিকাঠি। সে হঠাৎ এক অদ্ভুত সাহস ফিরে পেল। সে চিৎকার করে বলল, আপনার গয়না আপনার সাথেই যাক। এই বলে সে জানালার বাইরে উঠোনের দিকে গয়নার বাক্সটা ছুঁড়ে ফেলে দিল। বাক্সটা মাটিতে পড়ার সাথে সাথে চারপাশ থমথমে হয়ে গেল। সেই কঙ্কালগুলো একসাথে চিৎকার করে উঠল। কিন্তু সুনয়না দেবী শান্ত হলেন না। তিনি অয়নের ঘাড়ের ওপর হাত রেখে ফিসফিস করে বললেন, গয়না তো পেলাম, এবার তোর জীবনটা নেব। ঠিক সেই মুহূর্তে দয়াল কাকা তার হাতে একটা জ্বলন্ত মশাল আর গঙ্গার জল নিয়ে ঘরে ঢুকলেন। তিনি মন্ত্র পড়তে পড়তে গঙ্গার জল ছিটিয়ে দিতেই সুনয়না দেবীর অবয়বটা ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। কিন্তু যাওয়ার আগে তিনি এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বলে গেলেন, আজ পূর্ণিমা শেষ নয় অয়ন, কাল অমাবস্যা। কাল রাতে আমি তোকে দিঘির তলায় নিয়ে যাবই। দয়াল কাকা হাঁপাতে হাঁপাতে বললেন, অয়ন, তুমি বড় দেরি করে ফেলেছ। গয়নাগুলো বাইরে ফেলা ঠিক হয়নি। ওগুলো এখন ওই কঙ্কালগুলোর কবজায়। আমাদের কালকের মধ্যে ওগুলো দিঘির গভীরে বিসর্জন দিতে হবে, নইলে কাল রাতে তোমার মৃত্যু নিশ্চিত। দয়াল কাকার কথায় অয়নের বুকের ভেতরটা হিম হয়ে গেল। গয়নার বাক্সটা সে নিজেই উঠোনে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আর এখন সেই বাক্সটি রয়েছে ওই অতৃপ্ত প্রেতাত্মাদের কবজায়। দয়াল কাকা বললেন, অয়ন, সূর্য ডোবার আগেই ওগুলো উদ্ধার করতে হবে। অমাবস্যার অন্ধকার নামলে সুনয়না দেবীর শক্তি 10 গুণ বেড়ে যাবে। তখন স্বয়ং যমরাজও তোমাকে বাঁচাতে পারবে না। অয়ন আর দয়াল কাকা সাবধানে উঠোনে নেমে এলেন। দিনের আলো থাকলেও চারপাশটা কেমন কুয়াশাচ্ছন্ন আর থমথমে। যেখানে অয়ন বাক্সটা ফেলেছিল সেখানে গিয়ে দেখল শুধু ঘাসগুলো পুড়ে কালো হয়ে আছে, বাক্সটা নেই। মাটির ওপর দিয়ে কিছু একটা টেনে হিচড়ে নিয়ে যাওয়ার দাগ স্পষ্ট। দাগটা সোজা চলে গেছে কালদিঘির ধারে সেই ঘন জঙ্গলের দিকে। সাহস সঞ্চয় করে তারা জঙ্গলে ঢুকলেন। বনের ভেতরটা অস্বাভাবিক নিস্তব্ধ। কোনো পাখির ডাক নেই, নেই কোনো ঝিঝি পোকার শব্দ। হঠাৎ অয়ন দেখল একটা পুরনো অশ্বত্থ গাছের নিচে সেই কঙ্কালগুলো গোল হয়ে বসে আছে। তাদের মাঝখানে সেই সোনার গয়নাগুলো চিকচিক করছে। কঙ্কালগুলো মানুষের ভাষায় কথা বলছে না, কিন্তু তাদের হাড়ের খটখট শব্দে এক অদ্ভুত ছন্দ তৈরি হচ্ছে। তারা যেন গয়নাগুলো দিয়ে কোনো তান্ত্রিক আচার পালন করছে। দয়াল কাকা ফিসফিস করে বললেন, অয়ন, আমি ওদের মন্ত্র দিয়ে আটকে রাখছি। তুমি সুযোগ বুঝে ওই হাড় আর সিঁদুর কৌটোটা ছিনিয়ে নিয়ে দৌড় দেবে। মনে রেখো, একবারও পেছনে তাকানো যাবে না। সোজা দিঘির ঘাটে গিয়ে ওগুলো বিসর্জন দিতে হবে। দয়াল কাকা হাতে থাকা কুশ আর গঙ্গা জল নিয়ে মন্ত্র পড়া শুরু করলেন। চারদিকের বাতাস হঠাৎ গরম হয়ে উঠল। কঙ্কালগুলো বিচলিত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। অয়ন পা টিপে টিপে এগোলো। তার হাত কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। ঠিক যখন সে বাক্সটা ধরতে যাবে, অমনি বনের ভেতর থেকে এক বিকট চিৎকার শোনা গেল। সুনয়না দেবীর কণ্ঠস্বর। কঙ্কালগুলো মুহূর্তের মধ্যে অয়নের দিকে ঘুরে তাকালো। তাদের শূন্য চোখের কোটরে নীল আগুন জ্বলছে। অয়ন আর দেরি না করে বাক্সটা জাপটে ধরে দিঘির দিকে দৌড় দিল। পেছনে কয়েক ডজন কঙ্কালের হাড়ের খটখট শব্দ ক্রমে কাছে এগিয়ে আসছে। অয়ন অনুভব করল তার পায়ে কেউ একজন হ্যাঁচকা টান দিল। সে উপর হয়ে পড়ে গেল। ঘুরে তাকাতেই দেখল একটা কঙ্কাল তার পা কামড়ে ধরেছে। তার গায়ে মাংস নেই, কিন্তু দাঁতগুলো তলোয়ারের মতো ধারালো। অয়ন যন্ত্রণায় কুঁকড়ে উঠল। ঠিক সেই সময় আকাশ কালো করে মেঘ জমল। দিনের বেলাতেই যেন রাত নেমে এলো। দিঘির পানি থেকে সেই রক্তচক্ষু নারী আবার উঠে আসছেন। তিনি অট্টহাসি দিয়ে বললেন,
দৌড়ে কোথায় যাবি অয়ন? এই মাটি, এই পানি সব আমার। আজ তোর রক্ত দিয়ে আমি আমার সিঁথির সিঁদুর রাঙাবো। অয়ন দেখল দয়াল কাকা তখনও জঙ্গলের ভেতরে কঙ্কালদের সাথে লড়াই করছেন। সে একা, তার সামনে মৃত্যু আর পেছনে 100 বছরের পুরনো এক অভিশাপ। পায়ে কঙ্কালের কামড় আর সামনে সুনয়না দেবীর রক্তহীন করা উপস্থিতি। অয়ন নিজেকে সম্পূর্ণ অসহায় আবিষ্কার করল। যন্ত্রণায় তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল, কিন্তু বাঁচার তাগিদ তার রক্তে আগুন ধরিয়ে দিল। সে হাতের গয়নার বাক্সটা দিয়েই কঙ্কালটার মাথায় সজোরে আঘাত করল। একটা মটমট শব্দ হলো এবং কঙ্কালটির খুলি চুরমার হয়ে গেল। অয়ন উঠে দাঁড়ালো, কিন্তু ততক্ষণে চারপাশ থেকে ঘেরাও হয়ে গেছে সে। সুনয়না দেবী এখন দিঘির পাড় থেকে মাত্র কয়েক হাত দূরে। তার পা ভিজে আছে দিঘির কাদায়, আর সেই কাদা থেকে ছোট ছোট কালো সাপ বের হয়ে আসছে। সুনয়না দেবী হাত নেড়ে এক অদ্ভুত ইশারা করলেন। সাথে সাথে দিঘির তীরের মাটি নরম হতে শুরু করল। অয়ন অনুভব করল সে ধীরে ধীরে মাটির নিচে দেবে যাচ্ছে। এটা সাধারণ কাদা নয়, এটা যেন এক জীবন্ত চোরাবালি। কাকা, বাঁচান! অয়ন চিৎকার করে উঠল, কিন্তু জঙ্গলের ভেতর থেকে কোনো সাড়া এলো না। দয়াল কাকা কি তবে কঙ্কালদের হাতে প্রাণ হারালেন? যখন অয়ন কোমর পর্যন্ত দেবে গেছে, তখন সুনয়না দেবী তার সামনে এসে দাঁড়ালেন। তার গায়ের পচা মাংসের গন্ধ অয়নকে শ্বাসরোধ করে মারার জন্যে যথেষ্ট। তিনি অয়নের চিবুকটা তার ঠান্ডা হাড়ের মতো আঙুল দিয়ে ধরলেন। তার চোখে কোনো দয়া নেই, আছে শুধু 100 বছরের পুঞ্জীভূত ঘৃণা। তিনি ফিসফিস করে বললেন, তোর পূর্বপুরুষ আমাকে এইভাবে এই কাদায় ডুবিয়ে মেরেছিল অয়ন। তুইও আজ সেই স্বাদ পাবি। শুধু তফাৎ এটাই, সেবার কেউ দেখার ছিল না, এবার আমি নিজে তোর মৃত্যু দেখব। হঠাৎ অয়নের পকেটে থাকা সেই ছিঁড়ে যাওয়া রূপোর মাদুলিটা উজ্জ্বল হয়ে উঠল। অয়ন খেয়াল করল মাদুলিটার ভেতর থেকে এক অদ্ভুত আলোর আভা বের হচ্ছে। সেই আলো সুনয়না দেবীর গায়ের ওপর পড়তেই তিনি ব্যথায় আর্তনাদ করে পিছিয়ে গেলেন। ওই রূপোর মাদুলিতে হয়তো কোনো সিদ্ধ পুরুষ বা তান্ত্রিকের আশীর্বাদ ছিল, যা এতক্ষণ অয়ন জানত না। সুযোগ বুঝে অয়ন চোরাবালি থেকে নিজেকে টেনে তোলার চেষ্টা করল। ঠিক সেই সময় দিঘির অপর প্রান্ত থেকে এক জোরালো শঙ্খধ্বনি ভেসে এলো। সেই শব্দে কঙ্কালগুলো ধুলোর মতো মাটিতে মিশে যেতে লাগলো। অয়ন দেখল দয়াল কাকা রক্তাক্ত অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে আসছেন। তার হাতে একটা পুরনো তামার থালা, আর তাতে কিছু জ্বলন্ত ধুনো। অয়ন, গয়নাগুলো ওই তামার থালায় ফেলো! দয়াল কাকা চিৎকার করে বললেন। অয়ন শেষবারের মতো শক্তি সঞ্চয় করে গয়নার বাক্সটা দয়াল কাকার দিকে ছুঁড়ে দিল, কিন্তু ঠিক যখন বাক্সটা বাতাসে ভাসছে, সুনয়না দেবী আবার তার ভয়ঙ্কর নখ বাড়িয়ে সেটা ধরার জন্য ঝাঁপ দিলেন। বাতাসে ভাসতে থাকা গয়নার বাক্সটি ধরার জন্য সুনয়না দেবী তার হাড়ের মতো লম্বা হাত বাড়িয়ে দিলেন, কিন্তু দয়াল কাকা তার হাতে থাকা তামার থালাটি এমনভাবে বাঁকালেন যে সূর্যের শেষ বিকেলের একটি ক্ষীণ আলো থালায় প্রতিফলিত হয়ে সরাসরি সুনয়না দেবীর চোখে গিয়ে পড়ল। ব্যথায় এক পৈশাচিক চিৎকার করে তিনি হাত সরিয়ে নিলেন, আর সেই সুযোগে বাক্সটি সজোরে দয়াল কাকার থালার উপর গিয়ে পড়ল। অয়ন, এখনই সময়, উঠে এসো! দয়াল কাকা চিৎকার করে মন্ত্র পড়তে লাগলেন। অয়ন চোরাবালি থেকে প্রাণপণে নিজেকে টেনে তুলল। তার পায়ের ক্ষত থেকে তখনও রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তাকানোর সময় নেই। সে দৌড়ে দয়াল কাকার কাছে পৌঁছালো। দয়াল কাকা থালার ওপর গয়নাগুলো রেখে তাতে ধুনোর আগুন আর কিছু বিশেষ শিকড় মিশিয়ে দিলেন। সাথে সাথে নীলচে ধোঁয়া বের হতে শুরু করল, যা দেখে সুনয়না দেবী আরও হিংস্র হয়ে উঠলেন। তিনি দিঘির পানি থেকে শত শত পচা হাত বের করে আনলেন। হাতগুলো তীরের দিকে এগোচ্ছে, যেন কাউকে টেনে নিয়ে যাবে। দয়াল কাকা বললেন, অয়ন, সূর্য ডুবে গেছে, আজ অমাবস্যা। এখন এই গয়না বিসর্জন দেওয়া আরও কঠিন হবে। সুনয়না দেবী তার সমস্ত শক্তি দিয়ে এই দিঘিকে রক্ষা করছেন। আমাদের এখন দিঘির মাঝখানে গিয়ে এগুলো বিসর্জন দিতে হবে। মাঝখানে? কিন্তু কিভাবে? অয়ন ভয় নীল হয়ে গেল। নৌকায়, ওই যে ঘাটে একটা পুরনো ডিঙি বাঁধা আছে, ওটাই আমাদের একমাত্র ভরসা। দয়াল কাকা আঙুল দিয়ে ইশারা করলেন। তারা দুজনে দৌড়ে নৌকায় উঠলেন।
অমাবস্যার অন্ধকারে দিঘির পানি এখন কুচকুচে কালো তেলের মতো দেখাচ্ছে। অয়ন বৈঠা বাইতে শুরু করলো, আর দয়াল কাকা থালা আগলে বসে মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ নৌকার নিচে কিছু একটা সজোরে ধাক্কা দিল। নৌকাটি প্রায় উল্টে যাচ্ছিল। অয়ন নিচু হয়ে পানির দিকে তাকাতেই দেখল পানির নিচ থেকে সুনয়না দেবীর মুখটি ভেসে উঠেছে। তিনি পানির নিচ থেকেই অয়নকে বিদ্রূপের হাসি হাসছেন। হঠাৎ অয়ন অনুভব করল নৌকাটি আর এগোচ্ছে না। চারপাশ থেকে অসংখ্য হাত নৌকাটিকে চেপে ধরেছে। দয়াল কাকা থর থর করে কাঁপতে কাঁপতে বললেন, অয়ন, ও আমাদের এগোতে দেবে না। ও চায় প্রতাপের শেষ রক্ত। তুমি যদি এই গয়না বিসর্জন দিতে চাও, তবে তোমাকে এক ফোঁটা রক্ত এই পানিতে উৎসর্গ করতে হবে। সন্ধি ছাড়াও পথ ছাড়বে না। অয়ন তার হাতের ক্ষত থেকে রক্ত নিয়ে পানিতে ছিটিয়ে দিল। মুহূর্তের মধ্যে পানি শান্ত হয়ে গেল, কিন্তু দয়াল কাকার চোখে মুখে আতঙ্কের ছাপ। তিনি ফিসফিস করে বললেন, অয়ন, তুমি ভুল করেছ। ওকে রক্ত দিয়ে তুমি ওর সাথে চুক্তিতে আবদ্ধ হলে। এখন গয়না বিসর্জন দিলেও ও তোমাকে কোনো দিন ছাড়বে না। নৌকাটি দিঘির ঠিক মাঝখানে পৌঁছালো। সুনয়না দেবী পানির ওপর দাঁড়িয়ে অয়নের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, গয়নাগুলো দিয়ে দে অয়ন, আর আমার সাথে নিচে আয়, যেখানে তোর দাদু প্রতাপ চৌধুরী আজও আমার পায়ের নিচে বন্দী হয়ে আছে। সুনয়না দেবীর মুখে প্রতাপ চৌধুরীর নাম শুনে অয়নের রক্ত হিম হয়ে গেল। আমার দাদু প্রতাপ চৌধুরী আজও বেঁচে আছে? সেটা কি করে সম্ভব? অয়ন অস্ফুট স্বরে বলল। সুনয়না দেবী এক পৈশাচিক তৃপ্তিতে হাসলেন। তার হাসির শব্দে দিঘির পানি কাঁপতে লাগল। তিনি বললেন, সে মরেনি অয়ন, সে আমার অভিশাপে বন্দী। তার আত্মা আজও ওই দিঘির তলার অন্ধকার রাজপ্রাসাদে আমার দাস হয়ে আছে। তুই যখন এই গয়নাগুলো বিসর্জন দিবি, তখন তোকেও তার পাশে গিয়ে বসতে হবে। দয়াল কাকা চিৎকার করে বললেন, অয়ন, ওর কথায় কান দিও না। ও তোমার মনকে দুর্বল করার চেষ্টা করছে। তাড়াতাড়ি গয়নাগুলো পানিতে ফেলে দাও। অয়ন যখন গয়নার বাক্সটা পানির দিকে ছুটতে যাবে, ঠিক সেই মুহূর্তে দিঘির মাঝখান থেকে এক বিশাল ঘূর্ণি তৈরি হলো। সেই ঘূর্ণির ভেতর থেকে একটা জরাজীর্ণ শ্যাওলা ধরা হাত উঠে এলো। হাতটি ধরল নৌকার কিনারা। অয়ন দেখল পানির ভেতর থেকে বেরিয়ে আসছে এক কঙ্কালসার মানুষ, যার পরনে 100 বছরের পুরনো জমিদারি পোশাক। তার চোখ দুটো সাদা, আর কপালে সেই একই ক্ষতচিহ্ন যা অয়নের হাতের তালুতে দেখা গিয়েছিল। সে প্রতাপ চৌধুরী। কিন্তু তার অবস্থা দেখে অয়নের করুণা হলো। প্রতাপ চৌধুরীর গলায় একটা শেকল বাঁধা, যার অন্য প্রান্ত সুনয়না দেবীর হাতের সাথে যুক্ত। প্রতাপ চৌধুরী যন্ত্রণায় গোঙাতে গোঙাতে বললেন, অয়ন, দাদই, আমাকে মুক্তি দিস না। এই গয়নাগুলো বিসর্জন দিলে আমি আর সুনয়না একসাথে চিরতরে এই জগতে আটকা পড়ে যাব। তুই গয়নাগুলো নিয়ে পালিয়ে যা। এক মুহূর্তের জন্য অয়ন দ্বিধায় পড়ে গেল। একদিকে তার পূর্বপুরুষের মুক্তি, অন্যদিকে এক অতৃপ্ত আত্মার প্রতিশোধ। সুনয়না দেবী এবার হিংস্র হয়ে উঠলেন। তিনি তার দীর্ঘ নখ দিয়ে দয়াল কাকার ওপর ঝাঁপিয়ে পড়লেন। দয়াল কাকা মন্ত্র পড়ার সময় পেলেন না, তার বুক চিরে রক্ত ঝরতে শুরু করল। কাকা! অয়ন আর্তনাদ করে উঠল। দয়াল কাকা শেষ নিঃশ্বাস ত্যাগের আগে অয়নের দিকে ইশারা করলেন, গয়নাগুলো দিঘিতে নয়, ওর বুকে মারো। অয়ন বুঝতে পারল, গয়নাগুলো শুধু দিঘিতে বিসর্জন দিলে হবে না, ওগুলোই সুনয়না দেবীর শক্তির উৎস এবং তার দুর্বলতা। অয়ন সমস্ত শক্তি সঞ্চয় করে গয়নার বাক্সটি নিয়ে সরাসরি ঝাঁপিয়ে পড়ল সুনয়না দেবীর ওপর। পানির নিচে তলিয়ে যাবার সময় অয়ন দেখল এক অদ্ভুত দৃশ্য। দিঘির তলায় সত্যিই এক ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদ দেখা যাচ্ছে, আর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেই শত শত কঙ্কাল। অয়ন যখন সুনয়না দেবীর বুকের ওপর বাক্সটি সজোরে চেপে ধরল, তখন এক তীব্র সাদা আলোয় পুরো দিঘি আলোকিত হয়ে উঠল। সুনয়না দেবীর দেহটা আগুনের মতো জ্বলতে শুরু করল পানির নিচেই। অয়ন নিঃশ্বাস নিতে পারছিল না, তার ফুসফুস ফেটে যাবার উপক্রম ছিল। কিন্তু সে দেখল প্রতাপ চৌধুরীর হাতের শেকলগুলো একে একে ভেঙে যাচ্ছে। যাবার সময় প্রতাপ চৌধুরীর আত্মা অয়নের দিকে তাকিয়ে শেষবারের মতো হাসল। কিন্তু সুনয়না দেবী, তিনি কি এত সহজে হার মানবেন? পানির নিচে সেই তীব্র আলোয় অয়নের চোখ ধাঁধিয়ে গেল। সুনয়না দেবীর দেহটা আগুনের গোলার মতো জ্বলছে, আর সেই আগুনের তাপে দিঘির পানি টকবক করে ফুটতে শুরু করেছে। অয়ন অনুভব করল তার গায়ের চামড়া পুড়ে যাচ্ছে, কিন্তু সে গয়নার বাক্সটা বুক থেকে সরালো না। হঠাৎ এক বিকট শব্দে সুনয়না দেবীর দেহটা চুরমার হয়ে গেল, আর চারপাশটা নিঝুম অন্ধকারে ডুবে গেল।
অয়ন নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে করতে ওপরে ওঠার চেষ্টা করল, কিন্তু তার পা দুটো কার যেন শক্ত হাতের মুঠোয় বন্দী। সে নিচে তাকিয়ে দেখল সুনয়না দেবী পুরোপুরি ধ্বংস হননি, তার শুধু কঙ্কালসার মাথা আর একটা হাত অবশিষ্ট আছে, যা অয়নের পা জাপটে ধরে তাকে অতল গহ্বরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তার সেই জলজলে লাল চোখ দুটো এখন প্রতিশোধের নেশায় আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। সে ফিস ফিস করে পানির নিচেই বলতে লাগলো, তুই একা যাবি না অয়ন, প্রতাপকে হারিয়েছি কিন্তু তোকে হারাবো না, তুই আমার সাথে এই অন্ধকারেই পচবি। অয়নের ফুসফুসে বাতাস শেষ হয়ে আসছে, তার নাক মুখ দিয়ে পানি ঢুকতে শুরু করেছে, অবশ হয়ে আসছে তার হাত পা। ঠিক যখন সে বাঁচার আশা ছেড়ে দিল, তখন পানির ওপর থেকে একটা উজ্জ্বল দড়ি বা শিকল তার সামনে নেমে এলো। অয়ন দেখল ওপর থেকে দয়াল কাকার আত্মা, যিনি একটু আগেই মারা গেছেন, তাকে হাত বাড়িয়ে ডাকছেন। অয়ন শেষবারের মতো তার পা ঝাড়া দিয়ে সুনয়না দেবীর হাত থেকে নিজেকে মুক্ত করল এবং সেই অদৃশ্য দড়িটা ধরল। সে অনুভব করল কে যেন তাকে প্রচণ্ড গতিতে ওপরের দিকে টেনে তুলছে। পানির ওপর মাথা তুলতেই সে বড় করে এক ঢোক নিঃশ্বাস নিল। চারপাশ নিস্তব্ধ, পূর্ণিমার চাঁদ মেঘে ঢাকা, কিন্তু এক অদ্ভুত শান্ত শীতলতা ছড়িয়ে আছে দিঘির পাড়ে। অয়ন ঘাটে ফিরে এলো, কিন্তু সে একা নয়। সে দেখল দিঘির পাড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে গ্রামের সেই শত শত পূর্বপুরুষের আত্মা, যারা এতকাল সুনয়না দেবীর ভয়ে দিঘির তলায় বন্দী ছিল। তারা সবাই অয়নের দিকে তাকিয়ে মাথা নত করল। অয়ন বুঝতে পারল সে শুধু নিজেকে নয়, পুরো গ্রামকে 1 শতাব্দী প্রাচীন অভিশাপ থেকে মুক্ত করেছে। সে টলটলেতে মেস বাড়ির দিকে এগোলো। তার শরীরে অসংখ্য ক্ষত, মনটা বিষাদে ভরা। দয়াল কাকা আর নেই, কিন্তু তার ত্যাগ অয়নকে এক নতুন জীবন দিয়েছে। ঘরে ফিরে অয়ন আয়নার সামনে দাঁড়ালো। নিজের বিধ্বস্ত চেহারাটা দেখে তার ভয় লাগলো না, কিন্তু হঠাৎ তার নজর পড়ল আয়নার এক কোণায়। আয়নার ওপর বাষ্প দিয়ে লেখা ফুটে উঠেছে, শেষ রক্ষা হলো কি? অয়ন চমকে উঠে নিজের গলার দিকে হাত দিল। সে দেখল গয়নার বাক্সে থাকা সেই অভিশপ্ত সোনার হারটি কখন যেন তার নিজের গলায় জড়িয়ে গেছে, আর হারের লকেট থেকে টপ টপ করে তাজা রক্ত পড়ছে। অয়ন যখন আয়নায় দেখল তার গলায় সেই রক্ত মাখা সোনার হারটি ঝকঝক করছে, তখন তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। সে পাগলের মতো হাত দিয়ে হারটি খোলার চেষ্টা করল, কিন্তু হারটি যেন তার চামড়ার সাথে গেঁথে গেছে। যত জোরে সে টানছে, ততই তার গলা দিয়ে রক্ত বেরোচ্ছে। আয়নার সেই লেখাটি আরও স্পষ্ট হয়ে উঠল, সে ফিরে ফিরে আসে কারণ সে তোর রক্তে মিশে আছে। হঠাৎ অয়ন বুঝতে পারল এক চরম সত্য, সুনয়না দেবী আসলে কোনো প্রেতাত্মা নন যিনি বাইরে থেকে আক্রমণ করেন। তিনি হলেন একটি বংশগত অভিশাপ। প্রতাপ চৌধুরী যে পাপ করেছিলেন, সেই পাপের শাস্তি কোনো গয়না বিসর্জনে শেষ হবে না। যতক্ষণ প্রতাপের বংশের রক্ত পৃথিবীতে থাকবে, সুনয়না দেবী সেই রক্তের টানে ফিরে আসবেনই। বাইরে আবার সেই পরিচিত নূপুরের আওয়াজ শোনা গেল, ঝুম ঝুম ঝুম। অয়ন দেখল তার ঘরের মেঝে থেকে পানি উঠে আসছে। কালদিঘির সেই পচা বন্ধের পানি পুরো ঘর ভাসিয়ে দিচ্ছে। পানির ভেতর থেকে সুনয়না দেবীর অবয়বটি ভেসে উঠল, তবে এবার তার চেহারা আর ভয়ঙ্কর নয়, বরং অনেকটা শান্ত। তিনি অয়নের একদম সামনে এসে দাঁড়ালেন এবং অয়নের গলার সেই হাড়টি স্পর্শ করলেন। হাড়টি আগুনের মতো গরম হয়ে উঠল। সুনয়না দেবী মৃদুস্বরে বললেন, অয়ন, তুই ভেবেছিলি গয়না বিসর্জন দিলেই মুক্তি? না, এই হারটি হলো আমাদের বংশের বন্ধন। প্রতাপ আমাকে কেড়ে নিয়েছিল, এখন আমি তার বংশধরকে আমার সাথে নিয়ে যাব। এটাই পূর্ণ বিচার। অয়ন আর বাধা দিল না। সে বুঝতে পারল এই অভিশপ্ত জীবন বয়ে বেড়ানোর চেয়ে মুক্তিই শ্রেয়। সে চোখ বন্ধ করল। হঠাৎ সে অনুভব করল কেউ তাকে খুব জোরে ধাক্কা দিল।
চোখ খুলে দেখল সে তার মেস বাড়ির খাটে শুয়ে আছে। বাইরে ভোরের আলো ফুটেছে, পাখির ডাক শোনা যাচ্ছে। তবে কি সব স্বপ্ন ছিল? অয়ন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়না পরিষ্কার, কোনো লেখা নেই, তার গলাতেও কোনো সোনার হার নেই। অয়ন ভাবল হয়তো ক্লান্তি আর ভয়ে সে কোনো হ্যালিউসিনেশন দেখেছিল। সে দ্রুত ব্যাগ গুছিয়ে গ্রাম ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিল। গ্রাম থেকে বের হওয়ার সময় সে সেই কাল দিঘির পাশ দিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ডে যাওয়ার পথে দেখা হলো গ্রামের সেই বৃদ্ধ দয়াল কাকার সাথে। দয়াল কাকা তাকে দেখে অদ্ভুতভাবে হাসলেন। অয়ন অবাক হয়ে বলল, কাকা, আপনি বেঁচে আছেন? কাল রাতে তো দেখলাম আপনি। দয়াল কাকা কথা না বলে শুধু অয়নের গলার দিকে ইশারা করলেন। অয়ন নিজের শার্টের কলারটা একটু সরাতেই দেখল তার গলায় হাড়ের কোনো চিহ্ন নেই, কিন্তু সেখানে একটা টকটকে লাল দাগ হয়ে আছে, ঠিক যেন কেউ একটা দড়ি বা হাড় দিয়ে তার গলা পেঁচিয়ে ধরেছিল। দয়াল কাকা খিক খিক করে হেসে উঠলেন এবং বললেন, অয়ন বাবা, ও তো ছায়া হয়ে যায় না, ও শরীর বদলায়। কাল রাতে যখন তুমি দিঘির মাঝখানে রক্ত দিয়েছিলে, তখনইও তোমার ভেতরে ঢুকে পড়েছে। এখন থেকে তুমি যেখানেই যাবে, সে তোমার সাথে যাবে। অয়ন বাসে উঠল। বাসের জানালার কাচের প্রতিবিম্বে যখন সে নিজের চেহারার দিকে তাকালো, সে দেখল তার চোখের মণি দুটো ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে, আর তার পিছনের সিটে আবছাভাবে বসে আছে এক নারী, যার পরনে সাদা শাড়ি আর কপালে বিশাল এক সিঁদুরের টিপ। নারীটি অয়নের কানের কাছে এসে ফিসফিস করে বলল, আবার দেখা হবে অয়ন, পরের পূর্ণিমায়। বাসটি নিশিন্তপুর গ্রাম ছেড়ে চলে গেল, কিন্তু কাল দিঘির সেই অতৃপ্ত আত্মা আর চিরদিনের জন্য অয়নের সঙ্গী হয়ে রইল। রহস্যের শেষ হলো না, বরং এক নতুন অধ্যায়ের শুরু হলো।